ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ কখনোই দেশটিকে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশি পাসপোর্টেও একসময় লেখা থাকত সকল দেশের জন্য বৈধ, কেবল ইসরায়েল ব্যতীত। অর্থাৎ কূটনৈতিক ও নৈতিকভাবে ইসরায়েল বাংলাদেশের কাছে একটি অস্পৃশ্য রাষ্ট্র। কিন্তু অর্থনীতির অঙ্ক কি সবসময় নীতি মেনে চলে? রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে, গত ১.৫ দশকে দেশটিতে প্রায় $১৩ লাখ পণ্য রপ্তানি হয়েছে। প্রশ্ন হলো, সম্পর্ক না থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশের পণ্য ইসরায়েলের বাজারে পৌঁছাচ্ছে? ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেওয়া ইসরায়েল রাষ্ট্রকে শুরু থেকেই প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মুসলিম বিশ্বের অন্যতম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সোচ্চার। কিন্তু বাণিজ্যিক পরিসংখ্যান বলছে অন্য কথা। ইপিবির তথ্য মতে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ $৬,২৫,০০০ পণ্য রপ্তানি হয়েছে ইসরায়েলে। তালিকায় রয়েছে তৈরি পোশাক, ফার্নিচার এবং ম্যালেরিয়া ও কুষ্ঠরোগের মতো জীবন রক্ষাকারী ভ্যাকসিন। অন্যদিকে জাতিসংঘের কমট্রেড ডাটাবেস বলছে, গত ১৫ বছরে বাংলাদেশ ইসরায়েল থেকে প্রায় $৩৮ লাখ পণ্য আমদানিও করেছে। তবে সরাসরি জাহাজ চলাচল বা ব্যাংকিং লেনদেন না থাকলেও এই বাণিজ্য সম্ভব হচ্ছে কিভাবে? এটি মূলত থার্ড কান্ট্রি বা তৃতীয় দেশের মাধ্যমে সম্পন্ন হওয়ার একটি প্রক্রিয়া। বাংলাদেশের রপ্তানিকারকরা পণ্য পাঠান সিঙ্গাপুর, দুবাই বা মালয়েশিয়ায়। সেখানে ইসরায়েলি কোম্পানিগুলোর প্রতিনিধি অফিস থাকে। তারা পণ্য গ্রহণ করে এবং পেমেন্টও আসে ওই তৃতীয় দেশ থেকেই। ফলে বাংলাদেশের কাগজে কলমে এটি সিঙ্গাপুর বা দুবাইয়ের রপ্তানি হিসেবে গণ্য হয়। কিন্তু সেখান থেকেই পণ্যগুলো মাদার ভেসেলে চড়ে পৌঁছে যায় ইসরায়েলের হাইফা বন্দরে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে এক ওপেন সিক্রেট বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিশ্বায়নের যুগে কোনো দেশের বাণিজ্য পুরোপুরি আটকে রাখা অসম্ভব। বিশেষ করে গ্লোবাল ভ্যালু চেইনের কারণে একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছাতে কয়েকবার দেশ বদল করে। অনেক সময় আন্তর্জাতিক ক্রেতারাই নির্ধারণ করে দেন বাংলাদেশ থেকে কেনা পণ্যটি কোন দেশের বাজারে যাবে। ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটছে। ক্রেতারা বাংলাদেশি বাজার থেকে পণ্য সংগ্রহ করে তা তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে সরবরাহ করছে। সব পরিসংখ্যানের বাইরে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশন বা WITS এর তথ্য অনুযায়ী ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইসরায়েলে প্রায় $৩৩ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা ইপিবির তথ্যের বাইরে বড় অঙ্ক। এই বিশাল পার্থক্যের কারণ হলো, ইপিবি শুধু সরাসরি বা ঘোষিত তথ্য পায়, আর WITS হিসাব করে ইসরায়েলের দেওয়া আমদানি তথ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ ঘুরপথে যে পণ্যগুলো যায়, ইসরায়েল সেগুলোকে বাংলাদেশি পণ্য হিসেবেই এন্ট্রি করেছে। ইসরায়েলের সাথে পণ্য বাণিজ্যের এই বিষয়টি বাংলাদেশের জন্য একটি স্পর্শকাতর ইস্যু। যখন বাংলাদেশ ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, তখন পর্দার আড়ালে এই বাণিজ্যিক লেনদেন নৈতিকতার প্রশ্নে বড় একটি বিতর্ক তৈরি করে। এ ধরনের সম্পর্ক বিস্তার হয়তো বাণিজ্যকে এগিয়ে নিচ্ছে, কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক অবস্থানের সাথে এই বাণিজ্যের সমন্বয় কিভাবে হবে, সেটি এখন বড় প্রশ্ন। অর্থনীতির ব্যাকরণ বলছে, চাহিদা থাকলে পণ্য তার পথ খুঁজে নেবেই। কিন্তু ইসরায়েলের মতো একটি দেশের সাথে, যার বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘকালীন কূটনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে বাণিজ্যের এই নীরব বিপ্লব দেশের সচেতন মহলে অস্বস্তি তৈরি করছে। সরকার কি এই বাণিজ্যের পথ বন্ধ করবে, নাকি বিশ্ব বাণিজ্যের স্বীকৃত নিয়ম হিসেবে একে মেনে নেবে? সেই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের নৈতিক অবস্থানের ভবিষ্যৎ প্রতিফলন।